হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। প্রথমেই আজকের বিষয়ের মধ্যে আছে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প এবং আগামীকালের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং এই বিষয়ে প্রেসিডেন্টের এই ঘোষণা সারা বিশ্বে ভয়ভীতি, উদ্বেগ এবং আশঙ্কার জন্ম দিয়েছে যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইরান এবং দুনিয়ারই বিশ্বেরই ভবিষ্যৎ কী এই বিষয়টি। কারণ নেভার নো কোন সময় কী ঘটতে পারে, এই বিষয়টি নিয়ে সর্বত্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। টেনশন বা আমরা যেটাকে বলি যে উত্তেজনা কমাতে আরামদায়ক অনুভূতির জন্য চোখের স্বাদ থেরাপি, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। ইরানে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ডেমোক্র্যাটরা, ট্রাম্পের অস্বীকার, এই বিষয়টি আজকে আলোচনা করব। চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীর পথে আর্টেমিস, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আওয়ামী লীগ কি নিষিদ্ধই হয়ে থাকবে, এই বিষয়ে একটু আজকে জানার চেষ্টা করব। এবং অস্ট্রেলিয়াতে এবার শেখ আহমেদুল্লাহর ভিসা বাতিল করেছে এবং নেপথ্যে কারা, এই বিষয়গুলি জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর বি এম আতিকুজ্জামান, ডক্টর গোলাম মাতবর, জনাব হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন, সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনি ইকো হচ্ছে, মানুষ না, ইকো এখন হবে না, আমি ইকো বন্ধ করে দিয়েছি আপনার। হ্যাঁ, এখন কি ইকো হচ্ছে? এখন হচ্ছে না। হ্যাঁ, না, আপনাকে একটু ইকো শোনার জন্য এটা ইন্টেনশনালি খোলা রেখেছিলাম যে আপনি রিয়েক্ট করেন কিনা। দেখলাম যে আপনি রিয়েক্ট করেছেন, দ্যাট মিনস কাজ করছে। আমি তো আপনি কিছুই শুনি নাই, কি বলছেন কিছুই বুঝি নাই। আমি আবার বলি আপনাকে, আপনি শুনেন তাহলে আজকে, যদিও লোকজন বিরক্ত হতে পারে। দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। না, অলরাইট, ওকে। আমি যেটা বলেছি আজকে সেটা হলো যে ইরান যুদ্ধে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন যে ইরানকে তিনি মিশিয়ে দিবেন মাটির সাথে, এই বিষয়টি বলেছি। এবং টেনশন কমানোর জন্য এবং আরামদায়ক অনুভূতির জন্য আমাদের বিএম আতিকুজ্জামান সাহেব আজকে আলোচনা করবেন চোখের 60টি থেরাপি আছে। এটা আপনারও দরকার, কিন্তু আপনিও টেনশন, আমিও টেনশনে ভুগি। এবং ইরানে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে আপনার ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে, তিনি অস্বীকার করেছেন। চাঁদের চারপাশ ঘুরে আপনি জানেন আর্টেমিস পৃথিবীর পথে রওনা হয়েছে এবং আওয়ামী লীগ নিয়ে একটি কথা আছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে একজন খুব জনপ্রিয় আলেম শেখ আহমেদুল্লাহ, তার ভিসা আবার বাতিল করেছে অস্ট্রেলিয়া। এই বিষয়গুলি আলোচনার বিষয়। অতিথি আছেন ডক্টর বি এম আতিকুজ্জামান, গোলাম মাতবর, হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন এবং বিশিষ্ট সাংবাদিক নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। আবু তাহের বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মাটির সাথে মিশিয়ে দেবেন। এই কথাটা তিনি দীর্ঘদিন ধরেই, বেশ কিছুদিন ধরে বলতে শুরু করেছেন, বলছেনও বটে। এবং তার সাথে সুর মিলিয়ে কিছুক্ষণ আগে পিট হেগসেথ, যুক্তরাষ্ট্রের ওয়ার মিনিস্টার যাকে বলা হয়, যদিও ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের তিনি প্রধান, তিনি বলেছেন যে আজকে থেকেই শুরু হবে, তবে আগামীকাল যেটি হবে সেটি হবে ইরানের জন্য চরম একটি ভয়াবহ দিন যদি ইরান প্রেসিডেন্টের কথা না শুনে। এবং আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ বলছেন পিট হেগসেথ একটু আগে, যে সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো খেলাধুলা করেন না, তিনি যা বলেন তা সিরিয়াসলি মিন করেন, সেটিও তিনি হেগসেথ মনে করেছেন। কিন্তু তার আগে একটা কথা বলি, ইরানকে বিনাশ করে দেওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সোমবার হোয়াইট হাউসের ইস্টার অনুষ্ঠানে, এরপরে তিনি অবশ্য সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছেন, সেখানে সাংবাদিকের ধোলাই করেছেন ভালোভাবে, সেটা একটু পরে বলছি। আগে বলি যে তিনি ইস্টার অনুষ্ঠানে বলেছেন যে ইরানের সাথে যুদ্ধবিরতি, বেশ কিছুদিনের একটা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এবং পাকিস্তান খুব সম্ভবত এটি মধ্যস্থতা করছে। কারণ পাকিস্তান যে মধ্যস্থতা করছে এটি ইরান থেকে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের কথা উল্লেখ করেনি, যদিও বলেছে যে ইরানের কাছ থেকে যে প্রস্তাব বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে, ইরানের দিক থেকে যে সাড়া পাওয়া গেছে সেটি সিগনিফিকেন্ট, কিন্তু সেটি পর্যাপ্ত নয়, যথেষ্ট নয়, এটি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং তিনি বলেছেন নট গুড এনাফ, সিগনিফিকেন্ট বাট নট গুড এনাফ। তবে ইরানের দিক থেকে অবশ্য সরাসরি অস্বীকার করা হয়েছে, তারা বলেছে তারা কোনো যুদ্ধ বিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয়, তারা চান যুদ্ধের
সব সময়ের জন্য তারা চান যুদ্ধের একেবারে পরিসমাপ্তি, এবং সেই পরিসমাপ্তির জন্য তারা একটি গ্যারেন্টি চান যুক্তরাষ্ট্রের কাছ থেকে। সেই গ্যারেন্টিটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আর কখনো ইরান আক্রমণ করবে না, এমন একটি গ্যারেন্টি নিশ্চয়তা ইরানকে দিতে হবে। তাহলেই ইরান এই যুদ্ধ বন্ধে রাজি হবে। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু কখনোই তার আলোচনায় যে ইরান যে এই দাবিটি জানিয়েছে যে যুক্তরাষ্ট্র কখনো ইরানকে আর আক্রমণ করতে পারবে না, যে কোনো শর্তের প্রথম শর্তে হচ্ছে সেটি প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা ট্রাম্প প্রশাসন কিংবা ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের সেক্রেটারি কখনো ইরানের এই দাবি দেওয়ার ব্যাপারে কথা বলেননি। তারা কিন্তু ইরান বারবারই একটি কথা বলে এসেছে, তারা আর কখনো ইরান যুক্তরাষ্ট্র আক্রমণ করবে না এমন গ্যারান্টি নিশ্চয়তা না পেলে তারা যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনো আগ্রহী নয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আগামীকাল মঙ্গলবার নিউ ইয়র্ক সময়, ওয়াশিংটন ডিসির সময় সন্ধ্যা 7টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। হরমুজ প্রণালী কিন্তু চালু আছে, শুধু বন্ধ রয়েছে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত জাহাজ কোম্পানির জাহাজের জন্য। আজকেও ইরাকের কয়েকটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যাই হোক, এই হচ্ছে সর্বশেষ। এবং হোয়াইট হাউসের যে সাংবাদিক সম্মেলন করেছেন, সেই সাংবাদিক সম্মেলনের বিষয়টি তিনিও মূলত যা দেখা যাচ্ছে সেটি করেছেন যে ইরান আক্রমণের সময় যুক্তরাষ্ট্রের যে দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই যুদ্ধ বিমানের একজন পাইলট মাটিতে ভূপাতিত হয়েছেন এবং তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই তথ্যটি যারা দিয়েছে তাদের সেই সংবাদ মাধ্যমের বিষয়ে তিনি চরম বিষোদ্গার করেছেন। এমনকি তিনি বলেছেন যে রিপোর্টার এই সংবাদটি প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে, তিনি যদি তার সোর্স না উল্লেখ করেন তাহলে তাকে জেলে যেতে হবে, এমন মন্তব্য করেছেন। তো জেলে প্রেসিডেন্ট ট্রাম্প কাউকে জেলে পাঠাতে পারে না। জেলে পাঠাতে হলে তাকে আদালতের মাধ্যমে যেতে হবে, এবং আদালতে এই ধরনের একটি ব্যাপারে বাইডেন প্রশাসনের সময় একটি নিষেধাজ্ঞা ছিল, যে সেই নিষেধাজ্ঞার বলে যে কোনো সাংবাদিককে তার সোর্সের জন্য বাধ্য করা যাবে না এবং তাকে কোনো জেল জরিমানা করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের হয়তো সেই দিকটি মনে নেই, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কাউকে সরাসরি জেলে পাঠাতে পারেন না, কিন্তু তিনি আজকে তাই বলেছেন। এবং তিনি এই কথাটি এই জন্যই বলেছেন যে এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট একটি বিষয়। অতীব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ব্যাপারটি ফাঁস হয়ে যায় ইরানের কাছে। ইরান প্রথমেই জানতে পারে যে এবং আমেরিকার মিডিয়ায় প্রচারিত সংবাদ থেকে ইরান জানতে পারে যে একজন ভূপাতিত হয়েছে, তাকে উদ্ধার করা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের পক্ষে, এবং তখনই ইরান তাকে জীবিত উদ্ধার করা গেলে পুরস্কার ঘোষণা করে $60,000 খুব সম্ভবত। এবং সেই কারণে যুক্তরাষ্ট্রের পক্ষে সেই বৈমানিককে উদ্ধার করা ভীষণ চরম পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয়, এবং একটি জটিল অপারেশন পরিচালনা করতে হয় যুক্তরাষ্ট্রকে, এবং যেখানে যুক্তরাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে 2টি বিমান ধ্বংস করতে হয়েছে সেটিও খবরে এসেছে আজকে। তারপর যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সেই বৈমানিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু কাজটি অনেক সহজ হয়ে যেত যদি সাংবাদিকরা সেই তথ্যটি প্রকাশ না করতেন যে একজন এখনো উদ্ধার করা বাকি রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে ক্ষোভের মূল কারণ ছিল, এবং সেই কারণেই তিনি সংবাদ মাধ্যমের উপর ক্ষিপ্ত হয়েছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যদি সেই সাংবাদিকের যিনি যে সংবাদ মাধ্যমে তিনি প্রথম সংবাদটি দিয়েছিলেন, সেই সংবাদ মাধ্যম যদি সেটি তার সোর্স প্রকাশ না করে, সেই সাংবাদিককে জেলে পাঠানো হবে। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি সাংবাদিক সম্মেলন। আরেকটি কথা তিনি বলেছেন যে যে ইরানের সাথে যে আলোচনা চলছে সেগুলি পাকিস্তানের মাধ্যমে, এবং সেটি হচ্ছে যে তেহরান তার যে রেসপন্স ইরান যুক্তরাষ্ট্রের প্রতি সেটি তারা পাকিস্তানকে জানিয়েছে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কখনো আক্রমণ হবে না এমন গ্যারান্টি নিশ্চয়তা না পেলে তারা কোনো প্রকার যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের কাছে ইরান খুব শক্তিশালী একটি শত্রু, কিন্তু 1 মাস আগেও তারা যতটা শক্তিশালী ছিল এখন তারা ততটা নেই, এবং ইরানের আকাশ সীমা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের দখলে, এবং যুক্তরাষ্ট্রের বৈমানিককে উদ্ধার করার পর্বটি অত্যন্ত বিরোচিত একটি ঘটনা হিসেবে তিনি উল্লেখ করেছেন, এবং যুক্তরাষ্ট্র কখনো
তার সামরিক বাহিনীর সৈন্যদের কোনো সদস্যকে কোনো দেশে আটক রাখতে চায় না, এবং সেটা উদ্ধার করার জন্য যতটুকু শক্তি প্রয়োগের প্রয়োজন তারা ততটুকু শক্তি প্রয়োগ করবে, এমনটিও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন। এবং আজকে তাকে প্রশ্ন করা হয়েছিল ইস্টার অনুষ্ঠানে যে আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 7টা পর্যন্ত যে সময়সীমাটি, 8টা পর্যন্ত, 7টা নয়, ঠিক 8টা পর্যন্ত নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির সময়, সেই সময়সীমার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়াস কিনা, এই প্রশ্নটি তাকে করা হয়েছিল হোয়াইট হাউসের ইস্টার অনুষ্ঠানে, হোয়াইট হাউস লনে। এবং তিনি উত্তর করেছেন ইয়া, হ্যাঁ, এইটাই তিনি উত্তর করেছেন, এর বেশি কিছু বলেনি। জোরালো ভাবে তিনি বলেন, তবে ধারণা করা হচ্ছে সময়সীমা আরো বাড়তেও পারে। যাই হোক, এই হচ্ছে সর্বশেষ। তবে আরেকটি জিনিস হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মধ্যস্থতার কাজে অনেকটাই এগিয়েছেন বলে তারা মন্তব্য করেছেন। সেটা হচ্ছে ইজিপ্ট, পাকিস্তান, মিশর, পাকিস্তান, টার্কিশ মধ্যস্থতাকারীরা, তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে একটি বার্তা পাঠিয়েছেন, এবং ইউএস স্পেশাল উইটকফের কাছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বার্তা পাঠিয়েছেন যে 45 দিনের জন্য একটি সিজ ফায়ারের ব্যবস্থা করা হোক, যাতে দুই পক্ষই নিজেদের অবস্থাটি আঁচ করতে পারে। কিন্তু আমি একটু আগে যেটি বললাম, ইরান সেটি সরাসরি নাকচ করে দিয়েছে, এবং নাকচ করে দিয়েছে ইতিমধ্যে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে অবহিত কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, যে ইরান সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আহ, সেটি হচ্ছে যে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইমিগ্রেশন জেলখানাটি পরিচালনা করে টেক্সাসে, সেটিতে একটি মানবেতর অবস্থা বিরাজ করছে। সেটি আইসের, ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের নিজস্ব আরেকটি বিভাগের অভ্যন্তরীণ বিভাগের তদন্তের পর এই তথ্য পাওয়া গিয়েছে। এবং সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার, এবং সেখানে 1 ডজনেরও বেশি ভায়োলেশন পাওয়া গিয়েছে এই তদন্তের মাধ্যমে। এবং সেখানকার যারা আটক রাখা হয় তাদেরকে অত্যধিক শক্তি প্রয়োগ করা হয় তাদেরকে, তাদের উপরে, এবং তারা নানাবিধ রোগে আক্রান্ত, এবং তাদের সেখানে নিরাপত্তার অভাব যথেষ্ট পরিমাণ বিদ্যমান, এবং অনেকেই সেখানে মানবেতর দিন যাপন করে। অনেকের পক্ষে ঘুমানোর স্থানটিও পাওয়া যায় না, তাদের মেঝেতে ঘুমাতে হয়। এবং ইমিগ্রেশন এবং কাস্টম অফিসের আইস কর্তৃপক্ষের, যে ইস্ট ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট অফিস অফ ডিটেনশন ওভারসাইট, এই তদন্তটি করেছে। এবং তারা এই প্রথম এবং এটি কংগ্রেসের ম্যান্ডেটের কারণে এই তদন্তটি তাদের করতে হয়েছে, এবং তারা রিপোর্টও দিয়েছে। সেই ক্যাম্পটির নাম হচ্ছে ক্যাম্প ইস্ট মন্টানা ইন এল পাসো, টেক্সাস, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার। এবং সেই সেন্টারে 49টি লিপিবদ্ধ করা হয়েছে ভায়োলেশন, 49টি। এবং তারা বলেছে যে, এবং ডিটেনশন স্ট্যান্ডার্ড, সাধারণত যুক্তরাষ্ট্রে কাউকে ডিটেনশন করার জন্য যে নিয়মাবলী অনুসরণ করা হয়, সেখানকার সেই নিয়মাবলীর মধ্যে 49টি অনুসরণ করা হয়নি, সেটি ওইখানে উল্লেখ করা হয়েছে। এবং তার মধ্যে সেখানে বলা হয়েছে তাদেরকে মেডিকেল কেয়ারের ব্যাপারেও অনেকটা অযত্ন লক্ষ্য করেছেন তারা, সেই ডিটেইনি যারা সেখানে আটক আছেন তাদের ব্যাপারে। এই হচ্ছে আইস কর্তৃপক্ষের ডিটেনশন ইউনিটের ব্যাপারে যে তদন্তটি করা হয়, তারাই এই তদন্ত রিপোর্ট দিয়েছেন, অফিস অফ ডিটেনশন ওভারসাইট, তারা এই রিপোর্টটি দিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, মামদানির প্রথম 100 দিনের কর্মসূচির নানা রকম তথ্য আছে। তার মধ্যে একটি হচ্ছে আজকে মামদানি একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টে তিনি যে নির্বাচনে তার যে মূল স্লোগানটি ছিল অ্যাফোর্ডেবিলিটি ইস্যু, সেই আজকে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টটি অ্যাফোর্ডেবিলিটি ইস্যুকেই মূলত কেন্দ্র করে, লক্ষ্য করে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এবং তাতে মেয়র মামদানির আজকে জানিয়েছেন, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক শহরে যারা বসবাস করেন তাদের 62% নিউ ইয়র্কের যে প্রকৃত ব্যয় একটি পরিবারের জন্য, সেটি তারা অ্যাফোর্ড করতে পারেন না। এবং তারা 62% সেই ব্যয়টি অ্যাফোর্ড করতে পারেন না। এবং তারা বলেছে ট্রু কস্ট অফ লিভিং, অর্থাৎ সত্যিকার অর্থে জীবন ধারণের জন্য যে ব্যয় করতে হয় একটি পরিবারে, এবং তারা হচ্ছেন 5.4 মিলিয়ন পিপল, তারা এই
থ্রেশহোল্ডের, অর্থাৎ এই যে আয়ের যে সীমার মাধ্যমে সঠিকভাবে জীবনযাপন করা যায়, হাউজিং, ফুড, হেলথ কেয়ার এবং চাইল্ড কেয়ার, ট্রান্সপোর্টেশন, ট্যাক্স, সেভিং এবং আদার প্রয়োজনীয় অন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো প্রয়োজন মিটাতে যে অর্থের প্রয়োজন, সেই অর্থ তারা জোগাড় করতে পারেন না। এবং সেই অর্থের যে মানদণ্ডটি দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে ১ লক্ষ, যদিও নিউ ইয়র্ক সিটির গড় আয়, সেটি মিডিয়ান ইনকাম দেখাতে হবে $১,৫৯,১৯৭ কিন্তু এর উপরও অনেকে আয় করেন এর বেশি। তাদের সংখ্যা প্রায় ৩.৫৮ মিলিয়ন, প্রায় ৪ মিলিয়ন মানুষ। এই ৪ মিলিয়ন মানুষ গড়পড়তায় $১,৬০,০০০ বেশি আয় করেন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে ব্যয় করছে, কারণ চিঠির জীবনযাত্রার ব্যয় এতটাই বৃদ্ধি পেয়েছে যে ৩.৫৮ মিলিয়ন মানুষ $১,৬০,০০০ বেশি আয় করা সত্ত্বেও বার্ষিক তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আর ৫,৫.৪ মিলিয়ন মানুষ তারা যে দারিদ্রতম অবস্থায় জীবনযাপন করছে, তাদের ন্যূনতম নিউ ইয়র্ক সিটিতে বসবাসের জন্য যে আয়ের প্রয়োজন তার চাইতে অনেক কম তাদের আয়, এবং তারাই মানবেতর দারিদ্র সীমার নিচে জীবনযাপন করছে। এবং যারা ৬৫ বছর বয়স্ক কিংবা যাদের পরিবার রয়েছে, যাদের মধ্যে একজন ৬৫ বছর বয়স্ক রয়েছে, সেখানে রয়েছে, সেখানে সেই থ্রেশহোল্ড কিন্তু ও $১,৫৯,১৯৭ এবং এই কস্ট অফ লিভিং এবং আয়ের মধ্যে, অর্থাৎ জীবনযাত্রার ব্যয় এবং আয়ের মধ্যে যে ব্যবধান, সেটি দেখা যাচ্ছে প্রায় গড়পড়তায় প্রতি বছরই $৩৯,৬০৩ গ্যাপটি থেকে যায়, ব্যবধান থেকে যায় $১,৬০,০০০ আয় করার পরও। নিউ ইয়র্ক সিটির স্কুল ক্লাসরুমের যে ছাত্র সংখ্যা একটি নির্দিষ্ট পরিমাণে রাখার জন্য জন লিউ, স্টেট সিনেটর জন লিউ একটি বিল পাস করেছিলেন প্রায় ২ থেকে ২.৫ বছর আগে। সেই বিলটি কার্যকর করতে আরো ২ বছর সময় লাগবে বলে জন লিউ আজকে জানিয়েছেন, কারণ নিউ ইয়র্ক সিটির বাজেট যে অবস্থা, বাজেটের যে পরিস্থিতি, বাজেট যে ব্যবধান, বাজেটে সংকুলানে সেই ব্যবধান কমিয়ে আনতে যে সময়টি লাগবে সেটি হচ্ছে প্রায় ২ বছর। এবং ২ বছর পরেই কিছুটা অর্থ সেভ করার পরে হয়তোবা ক্লাস সাইজ, যেটি জন লিউর প্রস্তাবনার মাধ্যমে স্টেট সিনেট এবং অ্যাসেম্বলিতে বিল পাস হয়েছিল, ২ বছর অতিরিক্ত সময় লাগবে সেটি সম্পূর্ণভাবে কার্যকর করতে। জন লিউ এই কথাটি আজকে জানিয়েছেন, গতকাল তিনি বলেছেন এই কথাটি, আরো ২ বছর সময় লাগবে ক্লাসের আসন সংখ্যাকে একটি নির্দিষ্ট আকারে, যাতে প্রতিটি ছাত্রই সমানভাবে লেখাপড়ার সুযোগ পায়, সেই জন্য একটি ক্লাস সাইজের সংখ্যা নির্ধারণ করা হয়েছিল এবং সেটি ২ বছর সময় লাগবে। শেষ করছি একটি অন্য ধরনের সংবাদ দিয়ে। আপনারা জানেন যে আইফোন অত্যন্ত জনপ্রিয় একটি বা স্মার্টফোন সমগ্র বিশ্ব জুড়ে, কিন্তু এই ফোন বিক্রি করে আপল কোম্পানি প্রতিদিন এবং প্রতি বছর কি পরিমাণ আয় করে সেটি একটি অবাক হওয়ার মতন। গত বছর অ্যাপলের আইফোন বিক্রি করে আপল কোম্পানি $225 বিলিয়ন আয় করেছে, এবং প্রতিদিন আপল ফোন বিক্রি হয় $৬১৭ মিলিয়ন। একদিন আইফোন বিক্রি হয় $৬১৭ মিলিয়ন, এবং প্রতি ঘন্টায় বিক্রি হয় আইফোন $25 মিলিয়ন। অবিশ্বাস্য হলো সত্য তথ্য। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্টিভ জব যদি এটা দেখে যেতে পারতেন তাহলে হয়তো শান্তি পেতেন, বাট তিনি দেখে যেতে পারলেন না। বাট যাই হোক, আমরা অন্য বিষয়গুলো আলোচনা করব। আমাদের সাথে আছেন BM আতিকুজ্জামান। আতিক ভাই, আপনার কাছে আজকে যে কারণে আপনার কাছে প্রথমে একটু আলোচনা করতে চাই যে আমরা অন্যদিন অনেক টেনশনের মধ্যে আছি আমরা, এবং আপনি আমাদের অনুষ্ঠানের মধ্যে হয়তো দু একজনকে দেখবেন যে উস্কো অবস্থার মধ্যে বসে আছি আমরা, মানে বুক খুলে শার্টের বোতাম খোলা লোক দেখবেন, মানে বোঝা যাচ্ছে যে খুব বড় ধরনের টেনশন আমরা আছি, রাইট? এই টেনশনের মধ্যে মাথায় অনেক ধরনের থেরাপি আছে, থেরাপি আমরা সব নিতেও পারি না, বাট সম্প্রতি একটি রিপোর্ট এসেছে যে চোখ থেরাপি একটা বেরিয়েছে, যে আপনি টেনশন ইজ করতে পারবেন, যুদ্ধ এগুলো অ্যাভয়েড করে আপনি চোখের যদি একটু কাজ করেন তাইলে চশমাও লাগবে না, আপনি সুন্দর করে বসতে পারবেন,
কথা বলতে পারবেন, মনের শান্তি হবে, দেহের শান্তি হবে। সো এই বিষয়ে 7টি থেরাপির কথা বলা হয় চোখের। একটু জেনে নিই আগে, কারণ এখন আমাদের থেরাপি প্রয়োজন আছে এখন। একতরফা তাদেরকেও কি থেরাপি নিলে 2 চোখে সমান দেখার একটা সুযোগ আসবে? হ্যাঁ, আতিকুজ্জামান ভাই, লুক। অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই। আমার প্রিয় তাহের ভাই এবং নাজমুল ভাই, আমার খুব খুব শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষদের একসাথে পেয়েছি, এবং আপনাদের এই তীক্ষ্ণ কথার বাণ আমি উপভোগ করলাম বা করছি। আহ, আসলে চোখের মেসেজ, আই মেসেজ, মানে আমরা মানুষের স্পার কথা জানি, আমরা মেসেজের কথা জানি। চোখের মেসেজের কেন দরকার এবং কেন করছে মানুষ? আহ, আসলে আমরা অনেক কিছু করি, কিন্তু আমাদের শরীরের একটা অন্যতম প্রধান অঙ্গ যেটা, সেটা হলো চোখ। আমরা চোখের জন্য কি করি? আমরা অনেক সময় বলি যে আপনার চোখের শান্তির জন্য আপনি প্রকৃতির দিকে তাকাবেন, সবুজের দিকে তাকাবেন, আপনি শান্তি পাবেন। আপনি একটু চোখ বন্ধ করে আহ, চোখকে কিছুক্ষণের জন্য অবসর দিবেন, শান্তি পাবেন। আসলে আমরা সবাই এমনভাবে ছুটছি এবং আমাদের চারদিকের সবকিছু এমনভাবে ছুটছে যে আমাদের সেই সময়টা হচ্ছে না। আমাদের চারদিকে সবুজ হারিয়ে যাচ্ছে, আমাদের চারদিকে স্বস্তির জায়গা হারিয়ে যাচ্ছে। সো এরকম অবস্থায় অবশ্যই টেকনোলজি আবার সামনে চলে এসেছে যে কি করা যায়, এবং অনেক মানুষের মধ্যে খুব মানে পপুলার একটা নতুন জিনিস হলো আই ম্যাসেজ, আই ম্যাসাজ, বা চোখকে ম্যাসাজ করে দেওয়া। আসলে এটা কিন্তু আমাদের স্পা বা ম্যাসাজের মতন না। আই ম্যাসাজ আসলে একটা ডিভাইস, যেটা আমাদের যেমন মুখে মাস্ক ব্যবহার করে, ঠিক একইভাবে আপনার যখন কোনো কোথাও ঘুমাতে যান, চোখে আলো যাতে না পড়ে, চোখের উপরে যে একটা ছোট্ট কালো একটা পর্দার মতন দিয়ে দেন, এরকম একটা বলতে পারেন যে মাস্ক হলো আই ম্যাসাজার। এবং এই ম্যাসাজারটা আসলে এমন একটা ডিভাইস যা চোখের চারদিকে কম্পন তৈরি করে, মানে ভাইব্রেশন তৈরি করে। অনেক সময় হালকা তাপ বা হিট কিংবা চাপ বা প্রেসার ব্যবহার করে। সো এটা কেন ব্যবহার করে? যেহেতু আমরা সবাই এখন স্ক্রিনের উপর বেশি ঝুঁকে পড়েছি, সবাই কম বেশি স্ক্রিন ব্যবহার করি। সো আমাদের স্ক্রিন টাইম অনেক বেশি হয়ে যায়, এবং যখনই আমরা স্ক্রিনে এত সময় দেই, ফোনে, কম্পিউটারে, এই যে এখন জুম করছি আমরা, চোখের সামনে লাইট আছে, তাই না? তো এই চোখের যে ক্লান্তি, এটাকে কমানোর জন্য, যাদের স্ক্রিন টাইম, আমাদের সবারই কিন্তু স্ক্রিন টাইম বেড়ে গেছে, সারা দুনিয়ার সব মানুষের, তো সেটা চোখের যে ক্লান্তি বেড়ে গেছে সেটা কমানোর জন্য ব্যবহার করা যায়। অনেকের চোখ ফুলে যায়, সেটাও কমানো ব্যবহার করা যায়। অনেকের ভালো ঘুমের সাহায্যের জন্য কিংবা রিল্যাক্সেশনের জন্য এই আই ম্যাসাজ ব্যবহার করছে। আই ম্যাসাজ কি সায়েন্টিফিক? এটা কি কোনো প্রসপেক্টিভ ডাটা কিংবা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দিয়ে কি দেখা হয়েছে যে এটা কাজ করে কি করে না? আসলে তা না। তবে পারসেপচুয়ালি এবং থিওরিটিক্যালি মনে হয় যে হ্যাঁ, এটা অনেক কিছু, অনেক কাজ করতে পারে। যেমন এটা যখন ব্যবহার করা হয়, কয়েকটা জিনিস হয়। এটা চারদিকে একটা ভাইব্রেশন দেয়, একটু চাপ দেয়, একটু হিট বাড়িয়ে দেয়, যার ফলে রক্ত চলাচল বেড়ে যায় চোখের আশেপাশে। এটা কিন্তু চোখের ভিতরে কিছু করে না, চোখের চারদিকে। যে আমরা যে স্ক্রিনটা যেমন দেখছেন, যে চশমা পরে আছি, যে কালো স্ক্রিনটা, ঠিক এরকম জায়গাগুলোতে এটা চোখের যে পেশিগুলো আছে, যে মাসেলগুলো আছে, সেগুলোকে রিল্যাক্স করে দেয়। এবং যেহেতু রক্ত চলাচল বাড়িয়ে দেয়, এই সমস্ত জায়গায় ব্লাড সার্কুলেশন হওয়ার কারণে অনেকের মাথা ব্যথা কমে যায়, অনেকে মানসিকভাবে শান্তি বোধ করেন এবং আরাম বোধ করেন, এবং দেখা গেছে যে এটাতে অনেকের ঘুম ভালো হয়। কিন্তু এটা বেশিক্ষণ ব্যবহার করতে হয় না, এটা ব্যবহার করতে হয় 15 থেকে 20 মিনিট, দিনে 2 থেকে 3 বার। সো এটা দীর্ঘ সময় ব্যবহার জন্য না। এটার অনেক ঝুঁকি আছে। যেমন এটা যদি আপনি অতিরিক্ত চাপ বাড়িয়ে দেন বা অতিরিক্ত হিট বাড়িয়ে দেন, এটা কিন্তু চোখের ক্ষতি করতে পারে। অনেক সময় মানুষ সাময়িকভাবে চোখ ঝাপসা দেখতে পারেন। যাদের গ্লুকোমা আছে, চোখের গ্লুকোমা আছে কিংবা চোখের রোগ থাকে, তাদের অবশ্যই চোখের ডাক্তারকে জিজ্ঞেস করে নেওয়া উচিত যে তারা এটা ব্যবহার করতে পারেন কিনা। আর একটা হলো যে যাদের চোখে রিসেন্টলি সার্জারি হয়েছে, তাদেরও বলা হয় যে এটা আপনারা ব্যবহার করবেন না।
তো এখন আমাকে তাহের ভাই বলছিল যে হ্যাঁ আতিক ভাই তো এটা তো নতুন জিনিস, অনেকেই ব্যবহার করেছে, তাহের ভাই হয়তো কারোর কাছ থেকে একটা গিফটও পেয়েছেন। তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আতিক ভাই আম, সবচেয়ে ভালো আই ম্যাসাজার কি। তো সিএনএন আমি দেখলাম যে ওরা অনেক মানুষের ওপিনিয়ন যাচাই করেছে এবং তারা দেখেছে যে আহ, কার্যকারিতা কেমন, এটা নিরাপত্তা বা সেফটিনেস কেমন, এটা ব্যবহারের সহজ কিনা, কিংবা এটার কোনো সাইন্টিফিক বেসিস আছে কিনা, বা দাম কেমন। তো এসবের দিক দিয়ে চিন্তা করে তারা বলছে যে ওভারঅল সবচেয়ে ভালো যে 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 ব্র্যান্ডটা আছে সেটা বলছে যে যদি সবকিছু চিন্তা করেন, দামের জিনিস, হিট, ভাইব্রেশন, কম্প্রেশন একসাথে, ওটার নাম হলো থেরাবডি স্মার্ট গগলস, গগলসের মতন। আহ, কিন্তু যখন আপনি দামের কথা চিন্তা করবেন যে যেমন থেরাবডির দাম হলো অ্যাবাউট $250, $250। কিন্তু দামের কথা চিন্তা করলে সবচেয়ে বেশি এখানে চোখের চারদিকে হিটও দিবে, চাপও তৈরি করবে, এবং এটা ফোল্ড করা যায়, যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। এবং এটার সাথে আবার গান শোনার জন্য একটা ব্লুটুথ মিউজিক সাপোর্টও আছে। এটার দাম অনেক কম, $50। এটা খুবই জনপ্রিয় কারণ এটাকে কম পয়সায় কেনা যায়। যারা জাস্ট চোখের প্রেশার কমানোর জন্য ব্যবহার করতে চায় বা রিল্যাক্সেশনের জন্য ব্যবহার করতে চায়, তারা যেটাকে ব্যবহার করে সেটার নাম হলো ব্রিও IC4 আই ম্যাসাজার। আমার বাসায় একটা আছে, আমার ছেলেকে মাঝে মধ্যে ব্যবহার করতে দেখেছি। এটা ট্র্যাডিশনাল আকু পয়েন্ট ম্যাসাজ বলে চোখের জন্য। এটা অনেকটা স্পা লাইক ফিলিং পাওয়া যায়। এটার দাম অ্যাবাউট $40 মতন। বেস্ট মিড রেঞ্জ, মানে দাম কিংবা কার্যকারিতা কিংবা রিল্যাক্সেশন বলেন, হিটও আছে, কুলিংও আছে, ভয়েস কন্ট্রোল আছে, কাস্টমাইজেশনও করা যায়, সেটা হলো রেনফো 3 আই ম্যাসাজার, যেটা সেটা $70 মতন। তো এটা নানাভাবে ব্যবহার করতে চায়। যারা শুধুমাত্র রিল্যাক্সেশনের জন্য ব্যবহার করতে চায় এবং ঘুমের জন্য, তাদের জন্য বলছে থেরাবডি ইজ এ গুড ওয়ান। এগেইন 15 থেকে 20 মিনিট, দিনে 2 থেকে 3 বারের বেশি না। বাজেট যদি বলেন, ডেইলি ইউজের জন্য রেনফোটা ভালো ব্র্যান্ড। আর যারা খুব টেক কিংবা কাস্টমাইজ করতে চান, তাদের জন্য রেনফোটা ভালো, ইয়াং মানুষরা বেশি ব্যবহার করে। কিন্তু একজন ডাক্তার হিসাবে আমি যেটা বলছি যে মেডিকেলি ওরকম র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে বা সাইন্টিফিক বড় ট্রায়ালের মাধ্যমে এটার কার্যকারিতা কিন্তু এখনো আমরা বলতে পারি না। তবে বলা হচ্ছে ইউজার্স ব্যবহারের দিক দিয়ে যে এটা চোখের স্ট্রেন কমাতে সাহায্য করে। যাদের গ্লুকোমা আছে কিংবা রিসেন্ট আই সার্জারি হয়েছে, তারা এটা ব্যবহারের আগে অবশ্যই চোখের ডাক্তার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। বেশি প্রেশার ব্যবহার করবেন না, এবং যেটা বলেছি 20 থেকে 15 মিনিট, দিনে 2 থেকে 3 বারের বেশি ব্যবহার করবেন না। সো এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। নতুন টেকনোলজি হয়তো দেখা যাবে যে আমাদের নাজমুল ভাই যেটা বলেছিলেন, কিছুদিন পরে দেখা যাবে যে অ্যাপল কোম্পানি এটাকে নতুনভাবে ব্যবহার করছে, এটাকে অটোমেটেড করে ফেলেছে এবং আইফোনের মাধ্যমে এটাকে ইউজ করা যাচ্ছে। সো টেকনোলজি ইভলভ করে প্রতিদিন। তবে লং টার্ম হয়তো এটা একটা সিগনিফিকেন্ট গুড ইউজ থাকতে পারে। সো আমরা দেখবো। বাট জিনিসটা আমি আমার বাসায় দেখেছি, আমি অতটা ইন্টারেস্ট দেইনি। তাহের ভাই যেহেতু জিজ্ঞেস করলেন, আমি একটু গবেষণা করলাম। তবে জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমি অবশ্য অনেক সময় দিনের সবুজের দিকে তাকিয়ে কাটাই। আমার তারপরও মনে হয় যে আমি একবার ব্যবহার করে দেখবো যে এটা আসলে আই স্ট্রেনের সাহায্য করে কিনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর ব্যাপারটা হলো কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে আমরা জি ইব্রাহিম ভাই কিছু বলতে চাচ্ছেন। আমার প্রশ্ন ছিল যে আতিকুজ্জামান ভাই, আমার দাদা দেখতাম চোখে কালো সুরমা লাগে ঘোরাঘুরি করতেন। তো এখন বৈজ্ঞানিক ভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না এই মাসাজ, কিন্তু একটা জিনিস ঠিকই পরীক্ষা নিরীক্ষা করছে তারা, যে বাজার অর্থনীতি দিয়ে এটা কি মুনাফা করা হবে, এবং এটার এই নানান আরাম আয়ামের প্রলোভন দিয়ে এখান থেকে আরো কয়েক বিলিয়ন ডলার বানানোর একটা বুদ্ধি। তো এই 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 নানান বুদ্ধিতে আমরা এই ফাঁদে পড়ার, পুঁজিবাদের আরেক ফাঁদে পা দিয়েন না। আমাদের হাতে মোবাইল, এখন চোখে কানে, মানে কোন জায়গায় আর মানে আমাদের আর আসল জায়গায় একটা উপকার আছে। আরো কয়েকদিন পরে মানে আপনি এসে বলবেন একটা রিপোর্ট বাইরেছে যে মাসাজ দেওয়ার কারণে বহুলুকন্ধ হয়ে গেছে। সো আনটিল ইট ইজ প্রুভেন,
আনটিল ইট ইজ প্রুভেন আমরা এইসব নিয়ে নাচানাচি করার দরকার নাই। আমার দাদা ওই সুরমা কালো সুরমায় ফিরে যাওয়ার কোনো মানে নাই। জি, থ্যাংক ইউ। না, এটা আমরা আলোচনা করলাম যে ইটস টেকনোলজি অ্যান্ড টেকনোলজির যে সুফল কুফলের সেটা যার যে সিদ্ধান্ত, আমরা কাউকে বলছি না যে এটা ব্যবহার করার জন্য, বাট কিছু দেখেই উত্তেজিত হওয়ার যে একটা অভ্যাস আমাদের। না, আমাদের- এটা দ্যাটস হোয়াট ইট ইজ। এই জন্যই তো ডিসকাশন করা উচিত। CNN সহ বিভিন্ন মিডিয়াতে সেটি রিপোর্টে আমি আসছে। সেটা বললাম যে সায়েন্টিফিক্যালি তো Right. কোনো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বা সায়েন্টিফিক্যালি প্রুভেন না। তবে এই দেশে তো ইউ আর ভেরি রাইট, সবকিছুরই একটা ব্যবসায়গত দিক থাকে এবং Right. ব্যবসায়ীরা এটাকে নানাভাবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে বড় বড় ব্যবসার জন্য। আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং দেখতে হবে যে এটা আসলে লং টার্ম, যেটা বললেন যে আজকে আমরা ব্যবহার করছি, লং টার্মে কি ক্ষতি আছে। যেমন ধরেন সামান্য জিনিস, এই যে আপনারা মিষ্টির বিকল্প, প্রথমে খেতাম আমরা স্যাকারিন, তারপরে কত কিছু, এবং বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট। পরে দেখা গেল যে প্রিটি মাচ এভরি সুগার মানে যেগুলো বিকল্প ছিল সবগুলোই ক্যান্সার তৈরি করে। সো Right. অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে এবং আমাদের যেমন নতুন টেকনোলজি বা নতুন কিছু আসলে যেমন সেটাকে জানতে হবে, এট দ্য সেম টাইম আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই। থ্যাংক ইউ সো মাচ। এটাকে থ্যাংক ইউ, আপনাকে অনেক বিস্তারিত ধন্যবাদ জনাব বিএম আতিকুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যাকে এখন শুরু করি আজকে দিনের মুখ্য আলোচনা, যেটা যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরান যুদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন তিনি ইরানকে মিশিয়ে দিবেন একেবারে, এবং এটা নিয়ে সারা পৃথিবীতে আপনার উত্তেজনা, আতঙ্ক সর্বত্র। আসলে বেসিক্যালি আমি নিজেও খুব আতঙ্ক ফিল করছি যে কি হয়। সো প্রথমে যাই হাসান ভাই আপনার কাছে, যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ঘোষণা এবং বাস্তবতা এইসব মিলিয়ে আপনার হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। তাহের, আমরা একটা শব্দ বলবি আনপ্রেসিডেন্টেড, এর বাংলা হচ্ছে অভূতপূর্ব, অভাবিত, আগে কখনো ঘটে নাই। রাইট। গত 24 ঘন্টায় এরকম 3টি ঘটনা ঘটেছে যা কিনা আনপ্রেসিডেন্টেড। প্রথম ঘটনা কি, আর্টেমিস নামের এই নভোযান মহাকাশের সর্বাধিক দূরত্ব অতিক্রম করেছে এবং চাঁদের অন্ধকার দিকটা, ডার্ক সাইডটা যা কখনোই ট্রাভেল করা হয়নি, তা ক্রস করে তারা এখন ফিরে আসছে পৃথিবীর দিকে। অভাবিত বৈজ্ঞানিক সাফল্য আমাদের বিজ্ঞানীদের, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গত 24 ঘন্টায় আমরা জানি যে এই মার্কিন সৈন্যটি ইরানে নিখোঁজ হয়েছিল, তাকে উদ্ধার করা হয়েছে। অভাবিত একটি ঘটনা। সেই লোকটি 7000 ফুট পাহাড় পেরিয়ে গুহায় লুকিয়েছিলেন। সেই গুহা থেকে তাকে সেফলি উদ্ধার করেছে মার্কিন সেনারা। অভাবিত, অভিনন্দন আমাদের সেনাবাহিনীকে। আর তৃতীয় অভাবিত ঘটনা কি, আমাদের প্রেসিডেন্ট আজকে ঘোষণা করেছেন আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী কাল 10টার মধ্যে ইরানের সব সেতু, সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে যদি না তারা হরমুজ প্রণালী খুলে না দেয়। আমি একটু পড়ে শোনাতে চাই উনি কি উনি একটা পোস্টে তার ট্রুথ সোশ্যালে উনি একটা টেক্সট দিয়েছেন। আর এটা শুধুমাত্র বড়দের জন্য, অ্যাডাল্টদের জন্য। কোনো বাচ্চারা যদি থাকে প্লিজ তোমরা এখন অন্যত্র যাও, তোমাদের জন্য নয়। আমাদের প্রেসিডেন্ট সাহেব বড়দের জন্য একটি টেক্সট দিয়েছেন, আমি সেটা পড়ে শোনাতে চাই। প্রেসিডেন্ট সাহেব লিখছেন, টুজডে উইল বি পাওয়ার প্ল্যান্ট ডে। মঙ্গলবার হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের দিন। অ্যান্ড ব্রিজ ডে, সেতু ধ্বংসের দিন। অল wrapped up in one, দুটো একসাথে মেশানো। ইন ইরান there will be nothing like it, এমন ঘটনা আগে কখনো ঘটেনি, ঘটবেও না। ওপেন দ্য ফাকিং স্ট্রেট ইউ ক্রেজি বাস্টার্ডস। এর বাংলা আমি করতে পারবো না ভাই, মাফ করবেন। or you will be living in hell, just watch. Praise be to Allah. আল্লাহু আকবার। আমাদের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন। এর জবাবে একটি ইন্টারেস্টিং লেখা ছাপা হয়েছে নিউ ইয়র্ক টাইমসে। আমি নিজে মন্তব্য না করে টাইমসের লেখাটি আপনাদের উল্লেখ কমেন্ট্রি করতে চাই না, ভয় আছে, আজকাল নানা সমস্যা আছে। টাইমস বলছে, আমি দেখাতে চাই লেখাটা আপনাদেরকে।
জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, আমি পড়ে শোনাচ্ছি। টাইম বলছে, ট্রাম্প রেভেলস ইন থ্রেটস টু কমিট ওয়ার ক্রাইমস ইন ইরান। সেতু, এই বিদ্যুৎ কেন্দ্র, এসবই কিন্তু সাধারণ নাগরিকদের প্রয়োজনে ব্যবহার করা হয়। আমাদের প্রেসিডেন্ট খোলামেলাভাবে বলছেন তিনি ইরানের প্রতিটি সেতু, প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবেন। টাইম বলছে এই সবই হচ্ছে গিয়ে যুদ্ধাপরাধ। এরপরে আমার কোনো বক্তব্য থাকে না আর। আমাদের মাননীয় প্রেসিডেন্ট সবার সামনে স্পষ্ট করে বলছেন তিনি ওয়ার ক্রাইম করতে চান। এখন যারা আপনারা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক, আমার ধারণা যে তাকে সমর্থন করার অর্থ এই ওয়ার ক্রাইমকেও সমর্থন করা। আপনারা ভেবে করবেন, দ্যাটস এন্টায়ারলি আপ টু ইউ। যা বিস্ময়কর তা হচ্ছে এই যে, আর একটা কথা বলে শেষ করি আমি। ইরান ইতিমধ্যে জানিয়েছে তারা 10 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে, 10 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। এবং সেই প্রস্তাব আমরা জানি না এক্স্যাক্টলি কী কী পয়েন্ট সেখানে আছে, কিন্তু আমাদের মাননীয় প্রেসিডেন্ট বলেছেন এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ফলে সবাই এখন থেকে ঘড়ি দেখুন, আগামী 10টার মধ্যে ইরানের সব জাহাজ, সব নিশ্চিত ধ্বংস হবে, সব স্কুল, সব বিদ্যুৎ ধ্বংস হবে। এর আগে দেখেছি আমরা মেয়েদের স্কুল ধ্বংস করে আমরা উল্লাস করিনি, সে ঘটনা প্রকাশ করেছি আমরা। মেয়েদের স্কুল মানে একটি স্কুলে প্রায় 160 জন শিশু কন্যা নিহত হয়েছে, সেটাও জায়েজ হয়ে গেছে। বলা হয়েছে এটা নাকি ইরানের নিজের বোমাতেই ধ্বংস হয়েছে, পরে প্রমাণিত যে না, এটা আমাদের বোমাতে ধ্বংস হয়েছে। ভয়, আমার যেটা উদ্বেগ একজন সাধারণ নাগরিক হিসেবে, এই ঘটনাগুলি আমাদেরকে হিংস্র করে তুলছে। আমাদের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কি বলেছেন? গো বম্ব ফর জিসাস, যীশু খ্রিস্টের নামে বোমা ফেলো। তার জবাবে আমাদের মাননীয় পোপ বলেছেন নট রাইট। যীশু খ্রিস্ট যুদ্ধের কথা বলেননি, যীশু খ্রিস্ট বোমা ফেলে যুদ্ধ করার কথা বলেননি, শান্তির কথা বলেছেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা অ্যাড করি আমি, যেটা জরুরি ছিল। এই যে যুদ্ধ করছি আমরা, এর জন্য আমাদের মাননীয় প্রেসিডেন্ট $1.5 ট্রিলিয়ন চেয়েছেন আগামী বাজেটে। $1.5 ট্রিলিয়ন। মানে আমি জানি না কথাটা বুঝতে পারছেন কিনা আপনারা। আমাদের এই মুহূর্তে বাজেট হচ্ছে $900 বিলিয়ন। আমরা আরো $600 মিলিয়ন বাড়তি যাচ্ছি। যে $600 মিলিয়ন রাফলি আমাদের সমস্ত নাগরিক যে ওয়েলফেয়ার কাজ করি আমরা, এই যেমন ফুড স্ট্যাম্প মনে করা যাক, স্কুলের আফটার স্কুল প্রোগ্রাম মনে করা যাক, মেডিকেয়ার, মেডিকেড ইত্যাদি, মেডিকেড নয়, নন ডিসক্রিশনারি যত রকম ক্ষমতা খরচ আছে তার রাফলি সেই পরিমাণ আমরা ব্যয় করি। এই প্রস্তাবে বলা হয়েছে যে সমস্ত সামাজিক কাজের 10% কাট করতে হবে। উনি আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে ভাই আমি ডে কেয়ার করতে পারবো না, আমি মেডিকেড কভার করতে পারবো না, আমাদের অন্য অনেক বড় কাজ আছে। বড় কাজটা কি? এই $1.5 ট্রিলিয়ন কাজের জন্যে। আবারও বলি, এই যুদ্ধ থেকে লাভ টাকার, আমি আগেও বলেছি আবারও বলি, একমাত্র তাদের যারা যুদ্ধাস্ত্র নির্মাণ করে এবং সেই নির্মাণ থেকে পকেটের পয়সা বাড়তি মুনাফা সংগ্রহ করে। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর গোলাম মাতবর, আপনার কাছে যাচ্ছি যে যেটা আমরা শুনতে পাচ্ছি, হাসান ভাই যেটা বললেন, এর উপর যদি আপনার কোনো কমেন্ট থাকে শুনতে চাই। আর প্রশ্ন আমার যেটা হচ্ছে সেটি হচ্ছে যে ইরান যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্দেশ বা আদেশ সব কিছু অগ্রাহ্য করছে, এদের এত শক্তি কোত্থেকে এলো? আচ্ছা, তো প্রথমেই আমি আসলে আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। উনি খুব সুন্দরভাবেই তুলে ধরেছেন যে আপনার প্রশ্ন উত্তরটা খুব চমৎকার ভাবে উনি দিয়েছেন। ইরানের যে আপনি বলছেন যে এই যে আলটিমেটাম দিয়েছে 48 আওয়ার্সের, এখন আর বোধহয় 24 আওয়ার্স বা তারও কম সময় আছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে আলটিমেটাম, যেটা ইরানের আসলে আপনাকে দেখতে হবে, they have been actually thinking and planning this for a long time because they knew that tomorrow United States is going to come to their door, এবং এইটা কিন্তু জানে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু এখন বলছে অলরেডি কিন্তু আমরা রেজিম চেঞ্জ করে ফেলেছি ইরানের। ইয়েস, ইরানের রেজিম কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আগে যেটা একটু রিজনেবল ছিল সেটার থেকে আরো বেশি অনেক ফিয়ারফুল এবং অনেক কট্টরপন্থীদের আগমন ঘটেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, কট্টরপন্থীদের আগমন হয়েছে। এবং দেখুন, ইরান কিন্তু প্রথম থেকে কিন্তু অনেকটা ফতোয়া দিয়ে আসছিল যে তারা কিন্তু মানুষকে
যে মেরে ফেলবে এই ধরনের কোনো অস্ত্র করবে না, এবং তারা বলছিল আমরা নিউক্লিয়ারটা সিভিল ইউজের জন্য আমরা ইউজ করবো, হো কেয়ার্স, এবং এটা তো কোনোদিন শুনে নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখুন আমরা ইরানের ব্যাপার বলি, কিন্তু এই যুদ্ধটাকে ড্র্যাগ করে যুক্তরাষ্ট্রকে যে নিয়েছে সে রাষ্ট্রটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের কিন্তু নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না, এবং তাতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি তাদেরকে প্রশ্ন করেছিল ওটা আছে কিনা, সে আছেও বলে নাই, নাইও বলে নাই। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য থিং। তো এটা আসলে যুদ্ধটা এখন যেটা, যে যেহেতু ইরান কিন্তু অনেক আগের থেকেই কিন্তু এটা তারা অনেক আগের থেকেই কিন্তু তারা কিন্তু জুম করেছিল দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ওয়ান ডে। আমার কাছে মনে হচ্ছে তারা তো বারবার বলছে যে তাদের এমন ধরনের অত্যাধুনিক কিছু অস্ত্র আছে, দেখুন আজকে 36 or 37 ডেজ চলতেছে, still they are holding up despite all those aerial bombing, more than 80,000 or some, installation, all everything, the totally destroyed. এবং এখন যেটা বলতেছে যে দেখুন এখানে ধর্মকে নিয়ে আসছে, প্রেজ টু আল্লাহ, আল্লাহ আকবার বলছে। হ্যাকসেট যেটা বলতেছে আপনি দেখুন, ইটস কাইন্ড অফ, আমি অনেক সময় বলে আসছি পৃথিবীতে কিন্তু এখন যেটা হচ্ছে ধর্মযুদ্ধ, ইটস এ কাইন্ড অফ ডিফারেন্ট ওয়ে অফ দ্য অ্যানাউন্সিং ক্রুসেড। এবং এখানে যে ফায়দাটা নিচ্ছে, এখানে যে ইনস্টিগেট যেটা করছে সেটা হচ্ছে ইসরায়েল, এবং দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপেনিং। তো এখন যেটা আসলে আলটিমেটলি ইরানের আমার যেটা মনে হয়, বিকজ এখন বোথ সাইডে কিন্তু অনেকটা কিন্তু ডিপ্লেশনের দিকে, যে বিশেষ করে অস্ত্র যন্ত্রপাতি বিশেষ করে শেষের দিকে, ইসরায়েলিও শেষের দিকে, যুক্তরাষ্ট্র আপনি যে বাজেটের কথা আমাদের শ্রদ্ধা হাসান জাদুস ভাই বললেন যে এখন চাচ্ছে আরো, এবং এটাও বলছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যে এই বাজেট কিন্তু সে হি ইজ ডুইং ইট ফর দ্য পিস অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য মিডল ইস্ট, এবং তাদের কাছ থেকে। আচ্ছা আরেকটা জিনিস আপনি দেখুন, কয়েকদিন আগেই বললো উই ডোন্ট নিড এনি অয়েল ফ্রম মিডল ইস্ট, এবং হরমুজে আমাদের কোনো কিছু আসে যায় না। সো ওয়াই হরমুজকে নিয়ে তাহলে তো আমরা এত মাথামাতি করছি কেন? বিকজ আমরা 2 দিন আগেই বললাম ইট ডাজন্ট অ্যাকচুয়ালি সার্ভ এন ইন্টারেস্ট ফর, এবং এটাও বলা হচ্ছে এখানে কিন্তু যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে যে নেটো কান্ট্রিগুলোকে অলরেডি বলে দিয়েছে, ওয়েস্ট অনেকগুলো কান্ট্রি বলে দিয়েছে, অস্ট্রেলিয়া, সুইডেন এবং ইটালি, তারা বলে দিয়েছে অলরেডি যে তুমি তো আমাদের পারমিশন নিয়ে এখানে আমাদের কনসার্ন নিয়ে তো এই যুদ্ধে যাও নাই, সো ওয়াই উই আর গোয়িং টু, so that Article 5 or something from NATO is not going to be applicable in this situation. এখন আলটিমেটলি যেটা আমার কাছে মনে হচ্ছে, ইরান ইফ দে ডিড নট হ্যাভ এনিথিং, আমার মনে হয় না যে 10 দফা যে শর্ত সেটা তারা বলছে যে না আমরা দিয়েছে আমেরিকা মানবে না, 15 দফা শর্ত যেটা আমেরিকা দিয়েছে সেটা তারা মানবে না। সো এখন একটা জিনিস হতে পারে, আমরা জানি যে প্রেসিডেন্ট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, এবং উনি অনেক সময় দেখা যাচ্ছে যে একটা এই ধরনের কিন্তু কথা বলেন যে ইজ ইট এ কাইন্ড অফ টেরোরিজম, ইজ ইট সামথিং দ্যাট ফিয়ার ফ্যাক্টর দ্যাট ইরানকে দিচ্ছে, যে বলছে যে হয়তো কালকেই হয়তো বলবে যে উই হ্যাভ অ্যাকমপ্লিশড আওয়ার all the goals and objectives, Iran, we have the win, এবং কয়েকবার বলছে যে আমাদের ভিক্টোরি হয়ে গিয়েছে। কিন্তু আসলে সবচেয়ে আমার কাছে ওনার থেকে বেশি আর খারাপ লাগছে যে পিট হ্যাকসেট, মার্কো রুবিও এবং অল দোস, এবং সেটা বলছেন যে ভদ্রলোক যে ন্যাশনাল সিকিউরিটির যে তুলসী গাব্বার্ড বলছে সে ইজ অ্যাকচুয়ালি আমার থেকে সে নমনীয় একটা পোষণ করে, পরিকল্পনা পোষণ করে ইরানের ব্যাপারে। সো হি ইজ সারাউন্ডেড বাই অল দিস কাইন্ড অফ পিপল, যারা কিন্তু তাকে আরো বেশি, আপনার শুধু ট্রাম্পের দোষ দেন না, কিন্তু আসলে এই লোকগুলাই কিন্তু ট্রাম্প বিটগুলা বাজাচ্ছেন আর কি। সো we don't know, we are not actually but the only thing is that also I want to add here that this guy I think also is like suffering from I think his old age crisis, old age, যেটা সে ফরমার প্রেসিডেন্ট বাইডেনকে সবসময় বলেছেন, এখন আমার কাছে মনে হচ্ছে সেও বোধহয় আবুল তাবুল বলা শুরু করছেন আর কি, এটা এবং ইন্টেনশনালি হোক or unintentionally হোক। সো অল দিস থিংস আই থিঙ্ক অ্যাকচুয়ালি হ্যাপেনিং। সো উই ডু নট ওয়ান্ট টু সি এনিথিং লাইক ডিস্ট্রাকশন, বিশেষ করে আপনার সিভিলিয়ান সড়ক এবং জনপথ, এবং বিশেষ করে যে বিদ্যুৎ কেন্দ্র যেটা বলা হচ্ছে, যে ডিসালাইন দ্য প্রজেক্ট, অল দোজ থিং। তবে ইরানকে বোধহয় একটা বোধহয় আন্ডার এস্টিমেট করাটা উচিত হবে না। ইরান কিন্তু দেখুন আজকে 37 days কিন্তু হোল্ডিং আপ। So that's what is the situation at this point. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার অ্যানালাইসিস শুনি একটু। অ্যানালাইসিস নাই, চমৎকার অ্যানালাইসিস হয়েছে, এবং আমি মনে করি যে মানে শুনেন, যুদ্ধের সময় আমরা কেউ যুদ্ধের পক্ষে না, এবং ইরান মানে আজকে 38 দিন লড়াই করে ঠিক আছে, ইরান সম্বন্ধে যে ভুল অ্যাসেসমেন্ট। তো আমি এই যুদ্ধের সময় একজন আমেরিকান হিসাবে আমি আমার সেনাবাহিনীর সাথে আছি, তারা যেন সবাই নিরাপদে যায়, আমাদের সেনাবাহিনী যেন আর ঝুঁকিতে না পড়ে, এবং আমরা ওয়ার টাইমের প্রেসিডেন্ট দ্রুত কাজ শেষ করে 48 ঘন্টা না 24 ঘন্টায় শেষ করে আসেন, বিজয় ঘোষণা করেন।
উই ডোন্ট ওয়ান্ট এনি, মানে আর যুদ্ধ চাই না আমরা, আর কোনো সৈনিকের মানে লাশ পড়ুক এখানে আমরা চাই না। আর আপনি বহুত গল্প শুনাইছেন, গল্প শুনান, আমরা গল্প শুনি, অসুবিধা নাই, কিন্তু মানুষের রক্ত চেয়ে যে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানুষ ভোট দিতে, মানে যে ভোট দিতে এই কারণেই তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই যুদ্ধে নিয়ে তিনি আমাদের মানে এই লেজে কুকুরের অবস্থা এখন, এটা এটা আমেরিকার বহু মানুষ চায় না। সুতরাং এবং আমি মনে করি যে আমেরিকার যে সমস্ত আইন প্রণেতা আছেন, রিগার্ডলেস অফ পার্টিজান, এমনকি ডেমোক্রেটরাও, তারাও কোনো শক্ত অবস্থান নেন নাই। এই মানে তারাও একটা অজুহাত দেখান যে নিয়ন্ত্রণটা কংগ্রেসের নিয়ন্ত্রণ, সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে, কিন্তু তাদের যেভাবে ভোকাল হওয়া উচিত ছিল সেভাবে তারা হয় নাই। এমনকি কংগ্রেসের যে পার্টস, যেটা যে ইনভোকেশন আছিল, সেটার জন্য ওনারা কোনো স্ট্যান্ড নেন নাই। সো এটা আমি মনে করি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা দোষারোপ করে লাভ নাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আজকের এই বিপদের দিনে আমরা একটা বাহবা দিই, আমরা চন্ডের কাছাকাছি গেছি, একটা বড় অভিযান পরিচালনা হচ্ছে। তো আমাদের বিশ্বের কোথাও না কোথাও আমরা বিজয়ের কেতন উড়াচ্ছি। এখন এই ইরানের সাথে যুদ্ধ শেষ করে আরেকটা বিজয়ের কেতন উড়ান, মানুষকে আর মারার কথা আমাদের জানাইয়েন না। জি, ধন্যবাদ। আপনার আমি কথা আমি আসলে ঠিক একটু বুঝতে add পারি না, করবো। একবার সামনের দিকে যাচ্ছেন, একবার পিছনের দিকে আপনি যাচ্ছেন, মানে আপনার কথা যে কোন দিকে যাচ্ছে আমি ঠিক ধরতে পারছি না। এটা আমার হয়তো ব্যর্থতা, তাহের ভাই, আমি ধরতে তাহের পারছি ভাই, আমি না। একটা কথা একটু অ্যাড করতে চাই। ইব্রাহিম বেগেদের জি। চমৎকার একটা কথা বলছেন, ডেমোক্রেটিক পার্টি অপোজিশন। আমি আসলে সত্যি কিন্তু তাদের ক্রিটিসাইজ করি, তাদের রোলটা বিশেষ করে, and it's because of Chuck Schumer the guy and Jeffrey Hakim, they did not take any stand against this war. তারা আজকে তো যদি আজকে জেফরি হাকিম তো বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যা করছেন তা ওয়ার ক্রাইমের সমান। এটা শেষ মুহূর্তে কিভাবে বলছে আর কি। They should come out with a proposal in a Congress. মানে এটা এই প্রপোজাল যদি তখন বিরোধিতা করতো, কংগ্রেসে ডিসকাশন যাইতো, এটা একটা প্রেসার পড়তো প্রেসিডেন্টের উপর, এটা করেন নাই। এটা আমার মনে হয় যে প্রেসিডেন্টের যে যে উনার যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডে উনি ওদের কথা শুনবেন কিনা, উনি তো যা চাইছেন তাই করছেন। আমরা শুনবো না দেখে। আর এই দেশটাকে নানাভাবে চেক এন্ড ব্যালেন্স করে ফাউন্ডিং ফাদাররা বানাইছে। আপনি তো সেখানে স্ট্যান্ড করবেন, আপনি আগে থেকে ধইরা নিলেন না, উনারা ভিতরে চায় ইসরায়েলের সমর্থন দিয়ে ওই যুদ্ধটা হোক, এটা ডেমোক্রেটরাও চায়। আর আমরা এখানে কেউ বসে ওই ডেমোক্রেটদের মানে গুণগান গাওয়ার চেষ্টা করি, দুষ্টুকে না। মানে আমরা খুঁজবো যে এই সংকটের সময় প্রেসিডেন্টের বিরুদ্ধে, প্রেসিডেন্ট যখন যাচ্ছেন একটা অন্যায্য কাজে, প্রেসিডেন্ট যখন দাঁড়িয়েছেন যে দাঁড়ানোর পক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ নাই, এখানে ডেমোক্রেট রিপাবলিকান সবাই এক হয়ে কেন আমরা দাঁড়াইতে পারি না? ওকে, আপনার কাছে একটু শুনি এখন অন্য সাবজেক্ট। হাসান ভাই একটু বলছেন যে অবিশ্বাস্য একটি বিষয় ঘটেছে, যেটা অভাবনীয়, সেটি হচ্ছে যে চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীর পথে আর্টেমিস। সো যদি আমরা কেউ এক্সপার্ট, আপনিও এক্সপার্ট না, বাট রিপোর্ট আছে এর উপর যে এটা কি হলো এবং কিভাবে তারা আসছেন এই বিষয়ে। আমরা সাংবাদিকতা করি, আমরা কেউ এক্সপার্ট না এই বিষয়ে, নভোচারীরা বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, রাইট, এই বিষয়ে এক্সপার্ট না কেউ। আমাদের ইনফরমেশন গুলো হচ্ছে যে এটা মানে 10 এপ্রিল আমরা জানি ফিরে আসবে, এবং এই চন্দ্র অভিযান বা মহাকাশ অভিযান আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে এটা আবার চালু করেন, এটা মানে ক্রমাগত চলবে। ওই নাম না বললে কি আপনার মনে শান্তি হয় না? চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প, বলতেই হবে। আপনি খালি পরাজয়ের জন্য আপনি তারে দোষারোপ করবেন, যতদূর এটা বিজয়ের জন্য তো বাহবা দেন, ইজ দ্য প্রেসিডেন্ট। এটা ইতিহাস সব সময় বলে, এটা তো বিজ্ঞানীরা করছে, নাসা করছে এটা। যাই হোক, এটা বহু পুরনো প্রজেক্ট। এটা করছে, কিন্তু এই সময় যখন ফুটবল খেলায় আপনি চ্যাম্পিয়ন হয়, যখন একটা দেশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তখন সেই দেশের প্রেসিডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা থ্যাঙ্কস দিয়েছি ওনাকে। জি, থ্যাঙ্কস দিলে এবং কৃতজ্ঞ আমরা এই মানুষটার কাছে যে মানে এটা স্পিরিটটা বাড়ে একটা দেশের। এবং যাই হোক, মানে পৃথিবীর থেকে সবচেয়ে দূরত্বে আসতে হবে, হাসান ভাই যেটা বলতেছিলেন। এবং তারা সেখানে প্রদক্ষিণ করে কিছু ছবি নিয়েছেন, এবং সে যে বিরল এলাকায় চন্দ্রপৃষ্ঠের এর আগে কেউ যেতে পারে নাই, তারা তার কাছাকাছি গেছেন, এবং তারা এখন আবার পৃথিবীর পথে সবকিছু ঠিকঠাক, তাহলে 10 তারিখ তারা ফিরে আসবেন। এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা যে সমস্ত তথ্য উপাত্ত ছবি নিয়ে আসছেন, সেটা আগামী বছর যেটা আর্টেমিস 2 বা এরপরের বছর 3 যাবে, তাদের যাত্রাটাকে আরো সহজতর করবে। তখন সরাসরি ওইসব আর্টেমিস অভিযানগুলা সরাসরি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। এটা কিন্তু কোনো অবতরণ করে নাই, চন্দ্রপৃষ্ঠকে মানে কাছাকাছি গিয়ে প্রদক্ষিণ করে পৃথিবীর সবচেয়ে দূরত্ব যে 2,52,000, প্রায় 2,53,000 মাইল দূরত্বে গিয়েছিল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি ছিল যে এগুলা আমরা জানি যে সার্বক্ষণিক তারা
মানে ল্যান্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ থাকে। কিন্তু আজকে মানে 40 মিনিটের একটা সময় ছিল তারা সমস্ত পৃথিবীর যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। এটা কি কত স্কেয়ারি বুঝেন আপনি? মানে পৃথিবী ওখানে উঠতেছে, মানুষ শূন্যে ভাসতেছে, আর কোনো যোগাযোগ নাই। কিন্তু এই 40 মিনিটের পরে তারা আবার সংযোগটা ফিরে পায়, এটার অনুভূতি তারা জানান। তো এটা এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। আমার কাছে এই তথ্যই, আর বেশি কারিগরি তথ্য তো আমার কাছে নাই, বা মানে মানে আমি জানিও না এই বিষয়ে। আমরা অপেক্ষা করব 10 তারিখ তারা নামবেন। এবং আরো সিগনিফিকেন্ট হচ্ছে যে একজন ভিন্ন বর্ণের মানুষ, একজন কৃষ্ণাঙ্গ পাইলট, এটা মানে নেতৃত্ব দিচ্ছেন প্রথমবারের মতো একজন বিদেশি। মানে কানাডার একজন নভোচারী আছেন, একজন নারী আছেন। তো সেই দিক থেকে এটা একটা উল্লেখযোগ্য অভিযান, এবং এই অভিযানের গৌরব গাথা সমস্ত আমেরিকানদের, গৌরব গাথা আমেরিকার গ্রেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই। আপনি যদি অনুমতি দেন একটু আপনাকে দিয়ে শুরু করি, বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করে নিই আমরা। যে বাংলাদেশে আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে, মানে নিষিদ্ধ আছে, তার কার্যক্রম নিষিদ্ধ করা আছে অনেক দিন থেকে। সো আপনি কি মনে করেন যে বর্তমান যে সরকার যে আলোচনা চলছে, এই আলোচনায় এটার কি কোনো ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? ইদার ফুললি ফর্মালি ব্যান অর লিফট দি ব্যান অফ অ্যাক্টিভিটিস, কি মনে হয় আপনার? আমরা জানি যে আগের সরকার, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ কার্যক্রমকে স্থগিত করেছে। রাইট। এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, বিচার হচ্ছে, আমরা জানি প্রক্রিয়া চলছে, এখনো বিচার চলছে। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এবং কোনোভাবেই একটি দলকে নিষিদ্ধ করা যায় না, উচিত নয়। এই দলের অসংখ্য সমর্থক আছে, 10%, 20%, 30%, যাই হোক না কেন। দল নিষিদ্ধ করা মানে এই নাগরিকগুলির অধিকারকে রহিত করা, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পাশাপাশি এই কথাও ঠিক যে এই দলটি যা গত 15, 17, 20 বছর, 25 বছর, 50 বছর বাংলাদেশে একের পর এক অপরাধ করেছে, সেই অপরাধেরও একটা অ্যাকাউন্টিং প্রয়োজন আছে, সে অপরাধেরও একটা হিসাব নেওয়ার জরুরি প্রয়োজন আছে, যাতে করে রিপিট না হয়। যদি আমরা জানি যে এরা অপরাধী, এরা একটা অপরাধী চক্র, তাকে কেন আমি অ্যালাউ করব? মাথা রাখবেন যে 17 বছর যে অপরাধ হয়েছে, যারা সে অপরাধের সঙ্গে যুক্ত নয় তারা নীরবে সমর্থন দিয়েছে, কিন্তু সমর্থন দিয়েছে না। ফলে আপনিও যারা সমর্থন দিয়েছেন, কোনো কথা বলেননি, আপনিও কিন্তু একভাবে এই অপরাধের সঙ্গে যুক্ত। ফলে আপনাকে এই মুহূর্তে সময় আছে আপনার, এই মুহূর্তে সময় আছে আপনার সরব হওয়ার, এই কথা বলার যে এই আওয়ামী লীগের সঙ্গে আমি আর যুক্ত নই। লক্ষ্য করে দেখবেন যে এই দলের কিন্তু নেতৃত্বের কোনো পরিবর্তনই ঘটেনি। আমরা কি আশা করেছিলাম? এই দলের একটা নলচে বদলে যাবে, প্রস্তাব এসেছিল, নাম উঠেছিল যে আগের সেই পরিবার ভিত্তিক নেতৃত্ব বাদ দিয়ে আসুন নতুন নেতৃত্বের দলটা গঠন করি। তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কারণ এটি একটি পরিবার ভিত্তিক একটি দল, যার অস্তিত্ব টিকবে না যদি এই পরিবার না থাকে, সংযুক্ত না হয়। তার মানে এটিকে দাঁড়ালো এই দল, যাকে বলি আমরা মাটির সঙ্গে সম্পৃক্ত, ততটা সম্পৃক্ত কিনা তা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আবার বলি, আমি দল নিষিদ্ধ হোক আমি সমর্থন করি না, কিন্তু দলের অপরাধ কর্মগুলি প্রতিটি হিসাব নেওয়া হোক। যেভাবে আমরা 71-এর যুদ্ধাপরাধীদের কথা বলি, আমরা বলি না, আমরা সে অপরাধ কখনো আমরা এখনো মাফ করিনি, কখনো মাফ করবো না আমরা, যদিও তারা কিন্তু সমাজে ঠিকই আছে, পার্লামেন্টও তাদের দেখি আমরা, কিন্তু মাপ আমরা করব না, আমরা ভুলবো না। উই উইল নেভার ফরগেট অ্যান্ড উই উইল নট ফরগিভ। একই কথা আওয়ামী লীগ সম্বন্ধেও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। জি, প্রফেসর গোলাম মাতবর। আসলে অনেকটা কিন্তু আমাদের হাসান ভাই বলে দিয়েছেন। আসলে এটা তো আওয়ামী লীগের এখন একটা পার্টি টোটালি বন্ধ করে দেওয়া, এবং আমরা জানি যে আওয়ামী লীগ একটা বাংলাদেশের একটা অনেক বড় পার্টি। এই পার্টির যে কার্যক্রম কেন বন্ধ করেছেন? আসলে 20 বছর 17 বছর যেটাই হোক, যা করেছেন সেটা অবর্ণনীয়, এবং সেটা কোনো মতেই কিন্তু ক্ষমার যোগ্য না। কিন্তু কথা হচ্ছে, এই পার্টিটা কিন্তু অনেক বড় পার্টি, এই পার্টি সবাই তো আর করেন নাই। পার্টির মূল হচ্ছে আপনার ল্যাগ ওয়ার্কার, বা মূল হচ্ছে গ্রাসরুট ওয়ার্কার, যারা, হ্যাঁ, গ্রাসরুটে যে কেউ করেন নাই তাও না, তাদের ভিতরেও চাঁদাবাজি অনেকেই করেছেন। কিন্তু একেবারে গড়পড়তাভাবে একটা পার্টি বন্ধ করে দেওয়াটা আসলে ওই যে, আমিও হাসান ফেদুর ভাই মনে করি যে নাগরিকদের একটা অধিকার আপনি হরণ করা বা ঘেরে নেওয়া, যেটা উচিত ছিল হচ্ছে আসলে আমার কাছে, যে যারা পালিয়ে গিয়েছেন তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য যারা ব্যবস্থা করে দিয়েছেন,
এরা হচ্ছে সবচেয়ে বেশি দোষী আমি মনে করি। আর সাইলেন্ট, যেটা উনি বললেন যে সাইলেন্স হচ্ছে ইজ এ কাইন্ড অফ অফেন্স, এটা ইটস এ কাইন্ড অফ ক্রাইম, যারা সবাই চুপ করেছিল। তো আমার মনে হয় আমরা পার্টিটাকে ব্যান করে মনে করি যে এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। ইট ইজ নট অ্যাবাউট দ্য পার্টি, ইটস অ্যাবাউট দ্য পিপল, প্রিডেটার্স, যারা এটা দিয়েছেন। আর আমি সম্পূর্ণ একমত যে এই পরিবার ভিত্তিক রাজনীতি এটা কোনো মতেই কিন্তু এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়। এবং আমরা জানি এখনো চলছে, এতে করে কিন্তু আপনার লিডারশিপের ফ্লাইশটা হয় না, বিকাশ যেটা আর কি লিডারশিপের, এটা হয় না। এবং আরেকটা জিনিস আমি বলবো যে ইউ নেভার কম্প্রোমাইজ উইথ দ্য কি পজিশন অফ দ্য গভর্নমেন্ট। কি পজিশন যদি আপনার উইক হয়, কম্পিটেন্ট না হয়, দেন অ্যাকচুয়ালি অল কাইন্ডস অফ থিংস আমরা যেটা দেখছি এখনো হচ্ছে, যেটা আর কি, দ্যাট ইজ এ সিরিয়াস কনসার্ন। তো এটা আমি যেটা বলবো যে আসলে আওয়ামী লীগের যে পার্টি, যে একেবারে গণহারে যে পার্টি বন্ধ করে দেওয়া, এইটা আমার কাছে মনে হয় না। যে জামাতকেও যেমন করেছিল এক সময়, তো এইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। যে আমার কাছে মনে হচ্ছে ব্রিং দোজ প্রিডেটর্স to make accountable, bring them to the justice. Yeah, I think that's thank you. what I think the most important thing যে আমাদের করা উচিত, যেটা শুরু করেছিল আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যেটার মাধ্যমে আর কি। কিন্তু এখন তো সেটা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা উঠছে। তার যে চিফ ছিল তাজুল ইসলাম, তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে করা হয়েছে। সো অল দিস থিংস ইজ রিয়েলি গিভিং আস এ ভেরি ব্যাড মেসেজ অ্যান্ড ব্যাড সিগন্যাল। সো আমার মনে হয় অ্যাকাউন্টেবিলিটি আপনি কিভাবে করবেন যদি আপনি এই যে আপনার ট্রায়াল এবং যে জাস্টিস সিস্টেম, এইটাকে যদি আপনি বায়াস্ট করে ফেলেন বা এটাকে পলিউটেড করে ফেলেন। রাইট, থ্যাংক ইউ সো মাচ ইমরান দেখুন আপনার কাছে অন্য ধরনের এই বিষয়ে, বাট একটা জিনিস যেটা প্রশ্ন করতে চাই, যে আপনি জানেন যে আপনার মনে আছে পুলিশের সাবেক আইজিপি বেনজির, তারপরে সাবেক মন্ত্রী একজন, এরা যে বিলিয়নস অফ ডলার, বলতে বিলিয়নস অফ ডলার তো অল টুগেদার প্রায় $234 বিলিয়ন পাচার হয়েছে, বাট এরা যে চুরি করেছে এবং দুর্নীতি করেছে, ইটস এ মিলিয়নস অফ ডলার্স, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আপনার লুপাট করেছে। আর এদের বিচার এখন আমরা, বা এদের ব্যাপারে তেমন কোনো, যেমন বেনজিরের কথা আমরা শুনতেই পাচ্ছি না, অথচ প্রথম আওয়ামী লীগের সময়ই বেনজিরের কথাও আলোচনা শুরু হয়েছিল, রাইট? সো এই যে ভুলে যাওয়া, চাপা পড়ার যে প্রবণতা, এইটা ছাপিয়ে এখন উঠতেছে যে কীভাবে পুনর্বাসিত হবে না তাদেরকে বৈধ করা হবে কি হবে না। কিন্তু দেশের সাধারণ মানুষের টাকা যে লুপাট হয়েছে, সাধারণ মানুষকে যে বঞ্চিত করা হয়েছে, এটা তো একটা বড় ধরনের অপরাধ। সো আপনার কি মনে হয়? অনেক ধন্যবাদ। শুনেন, আমি কথাবার্তা বললে এই যে হাসান ভাই এবং মাদবর ভাই ওনারা রাগ করবেন। শুনেন, আমরা এসব বন্ধ করতেও চাই না। ওই আমার সামনে আরেকজন চুরি করছে, আমার আফসোসটা হইলো আমি কেন চুরি করতে পারলাম না। ওই আফসোস থেকেই মানে আমরা হা হুতাশ করি। আমাদের রাষ্ট্রের মৌলিক কোনো পরিবর্তন কি হলো? আমরা কি কোনো বিপ্লব করেছি? আমরা কি সবাই ধরে নিচ্ছি যে আমরা আর মানে একটা শুদ্ধ সাংস্কৃতিক আন্দোলন করব, আমরা সবাই সৎ জীবন যাপন করব? আমাদের এটা না, আমরা আর ব্যাংকে লুট করব না, আমরা ব্যাংকের ইনখালাফি হব না। এগুলা কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। সুতরাং এগুলো একটা চলমান প্রক্রিয়া। এখন আগে বেনজির নিছে, এখন আরেকজন মানে সুনজরি নেবে, আরেকজন নজির আহমদ নেবে। এটা এখন আমরা এগুলোকে ভুলে যেতে হবে। এবং এই কয়েকদিন আমরা রাজনৈতিক কারণে চিল্লাচিল্লি করবো, আওয়ামী লীগের বিচার করবো। আওয়ামী লীগেরও আমরা সেই নিষিদ্ধ এসব করতে চাই না। আওয়ামী লীগও চায় না এখন দ্রুত এসে আবার রাজনীতিতে নামক। তারা বেশ টাকা পয়সা বানাইছে, কিছুদিন তারা বিশ্রাম করে তারা একসময় এই সমাজে যে সমাজ কাঠামো, যে রাজনৈতিক কাঠামো এখন আমাদের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে, সেই কাঠামোতেই তাদের অনুপ্রবেশ করবেন অবলীলায়। এখানে আপনাকে কেউ দরজা খুলে এসো, আমার ঘরে এসো বলে গান গাইতে হইব না। আওয়ামী লীগ উইল কাম ইন দেয়ার ওন টাইম। আওয়ামী লীগ এখন বিশ্রামে আছে, এই বিশ্রামটা তাদের জরুরি। যারা টাকা পয়সা বানাইছে এই 17 বছর, তারা নিজে হজ করার সময় পায় নাই, এখন তারা হজে যাবে। তারা ভ্যাকেশন করার সময় পায় নাই, টাকা পয়সার এখন গুনার সময় পায় নাই। এগুলা তারা গুনে টুনে হিসাব করে তারা আস্তে আস্তে ফিরে আসবে। সমস্যা হয়েছে সাধারণ মানুষের, সমস্যা হচ্ছে মানে বেশ কিছু অল্প মানুষ, বেশ কিছু সমর্থক যারা অন্ধভাবে একটা দলকে বিশ্বাস করেন, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক। এই মানুষগুলো প্রতারিত হয় বারবার দলের কাছে, দেশের কাছে। আমরা এই প্রতারণার চক্রে পড়ে এখন এই মানুষগুলো নিঃশেষ হবো, আবার হতাশ হবো, আবার দেশটা একই মানে চক্রে। আমরা জানি যে সেই লুৎফুজ্জামান বাবর সাহেব, আমরা তখন এই খাম্বা এগুলা শুনলাম, এগুলোকে তখন আমরা তো এগুলো বলছি বিচার করো। এই 70 বছর পরে
ফুলের মালা নিয়ে ওনারা আসে। সুতরাং আমরা আমাদের সমাজও এদের আবার গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত। আমরা বলবো এইসব বেনজিরের বিরুদ্ধে এইসব পত্রিকাগুলা, এইসব কমিউনিস্ট পত্রিকা, প্রথম আলো, এই কিসের আলো, শরীরের আলো, এগুলা ভুল রিপোর্ট করছে। তো মানে এগুলোর জন্য আপনারা আরো বহুত নেগেটিভ পাইবেন। সুতরাং আমাদের সমাজ সংস্কৃতিতে কাঠামোগত কোনো পরিবর্তন না হলে এই ঘূর্ণয়মান চক্র অব্যাহত থাকবে। তাই একটা হাসান ভাই, মাতবর ভাই, আমাদের শুনতে যতই খারাপ লাগুক না কারণ আমরা এই আরেকটা চক্রের বাকি আছে, আরো কিছুদিন পরে আমরা অন্য আফসোস করতে হবে। জি, ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্পিকার, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, এটা দেখতেছি এখন ব্রেকিং নিউজ প্রথম আলোতে। যাই হোক, এই হচ্ছে আজকের বিষয়। বাট এনিওয়ে, মাতবর ভাই, হাসান ভাই, যে এই যে নতুন সরকার প্রতিষ্ঠা হলো, যে আমরা যে আপনিও একটু আগে বললেন যে পরিবার কেন্দ্রিক রাজনীতি, ডাইনেস্টি পলিটিক্স, এটার পরিবর্তনের জন্য অনেক দিন থেকে যে 9/11-এর সরকার যেটা হয়েছিল, সরি 1/11-এর গভর্নমেন্ট যেটা হয়েছিল, এরাও কিন্তু এই কথা বলেছিল, তখন এটা জনপ্রিয়তা পেয়েছিল, ভালো জনপ্রিয়তা পেয়েছিল। এবং প্রফেসর ইউনূস সাহেবের সরকারের সময় এই সংস্কার যে ব্যাপারটি, সংস্কারের অন্যতম বিষয় ছিল যে এই ডাইনেস্টি পলিটিক্সকে একটা সিস্টেমে আনা, যাতে ডাইনেস্টি আমাদের মাথার উপরে উঠতে না পারে। বাট বর্তমান যে অবস্থায় যে আপনার সংস্কার নিয়ে, এর পরিপ্রেক্ষিতে আপনার অ্যানালাইসিস কি হাসান ভাই? 1 মিনিট বা 1.5 মিনিটে যদি শুনতে চাই। তাহের, পরিবর্তন কখন আসে? যখন পরিবর্তনের জন্য ডিমান্ডটা তীব্র হয়। ইব্রাহিম চৌধুরী যেভাবে বলে গেলেন, আমি তার একটু প্রতিবাদ করি। আমি বুঝতে পারছি কথা তিনি বলছেন হতাশা থেকে, কথাটা তিনি বিশ্বাস থেকে বলছেন না, কারণ তিনিও আমার মতোই, আপনার মতোই পরিবর্তন চান। কিন্তু মনে রাখবেন যে গণতন্ত্রটা গ্যালারিতে বসে দেখে খেলা নয়। ইটস নট এ গেম দ্যাট ইউ ক্যান ওয়াচ ফ্রম দ্য গ্যালারি। আপনাকে মাঠে নামতে হবে, আপনার গায়ের ঘাম ঝরাতে হবে, আপনাকে বুলেটের মুখোমুখি হতে হবে। এই জুলাই আগস্টের ঘটনা বলি আমরা, এই মারা গেল 1,500 ছেলে মেয়ে, এদের রক্তের কোনো দাম নেই। এত সহজে আমরা ভুলে যাব এবং মেনে নেব যে এমনই চলবে, এই যে চক্র চলতেই থাকবে, তা কখনো হয় বা হওয়া উচিত? হয় যদি, আপনার আমার দায়িত্ব হবে এটাকে প্রতিবাদ করা, এই ভুলটা ধরিয়ে দেয়া এবং লোককে বলা, ভাই পরিবর্তন সম্ভব যদি তুমি আমি এক হই, তুমি আমি প্রতিবাদ করি। আমি বিশ্বাস করি যে পরিবর্তন অবশ্যই হবে যদি আমরা হাতে হাত মেলাই। থ্যাংক ইউ সো মাচ। মাতবর ভাই, আপনার কাছে শেষ করবো। জি, আসলে এখন এখানে আমি মনে করি যে এটা আর কি বিশেষ করে ইস্যু, এইবার আমি মনে করছিলাম যে ইস্যু ভিত্তিক রাজনীতি, বিশেষ করে পার্টি প্ল্যাটফর্ম যেভাবে বলা হচ্ছিল যে আপনার যে চাঁদাবাজি বন্ধ, করাপশন বন্ধ, তারপর টাকা পাচার বন্ধ, এগুলো কিন্তু বেশ তুঙ্গে আসছিল। মানুষ কিন্তু এইটার জন্য আমি ভাবছিলাম যে এবার কিন্তু ভোটটা দেবে। এবং আমরা যেটা ইলেকশন আগে যেটা দেখেছি, ইলেকশনের পর রেজাল্টে কিন্তু আমরা সেইটা সদৃশ্য বা তার মিলটা আমরা দেখি নাই আর কি। তো আমি ভাবছিলাম যে বাংলাদেশের মানুষ বোধহয় এবার জাগ্রত হয়েছে। আপনি দেখুন, এই যে 2000-এর মতো স্টুডেন্ট, যাদের বদলতেই কিন্তু আজকে আমরা ক্ষমতায় এসেছি, যাদের বদলতে আজকে পার্লামেন্টে বসছি, এসেই কিন্তু আমরা সাথে সাথে বললাম যে না, এইটা কনস্টিটিউশন সাসপেন্ড করেই তো আপনার এই তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। এখন আবার কনস্টিটিউশন ছাড়া কয়েকজন আছে, তাদের ঘুমই হয় না, বাথরুমে, বেডরুমে, সবখানে কনস্টিটিউশন। তো আপনি এই যদি এই বিশেষ করে কনস্টিটিউশনের বলতেছে আমরা সংশোধনীগুলোকে পরিবর্তন করবো, আমরা কনস্টিটিউশন পরিবর্তন করতে বলি নাই। এবং এইটা নিয়ে কিন্তু বিরাট একেবারে একটা কমিশন হয়েছে, কমিশনের রিপোর্ট, এগুলো কোথাও যাচ্ছে না। অর্থাৎ আমরা যা করার দরকার, পরিবর্তন আনা দরকার, সেটা কিন্তু আমরা চাচ্ছি না। আমরা এগেইন যাই, পরিবার ভিত্তিক ক্ষমতায় চলে যাই। সামহাও আমরা কিন্তু একজন আরেকজনের লিডারশিপটাকে বোধহয় অ্যাকসেপ্ট করতে পারি না, যার ফলে বলছে না ঠিক আছে, রিফট যাতে না হয়, পার্টির ভিতরে যাতে বিভাজন না হয়, তার জন্য কি সলিউশন হচ্ছে, সিম্বলিক একটা লিডার নিয়ে আসো। And that's what is happening. That's what happened during Aওয়ামী লীগ time. That's what is still happening during BNP time. তো এটা বারবারই হয়েছে। 1/11 বলেন বা তত্ত্বাবধায়ক সরকার, যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও আমরা ভাবছিলাম যে সামথিং উইল চেঞ্জ, বাট নাথিং ইজ চেঞ্জিং। ইটস অল ওভার এগেইন। আমার কাছে, আমি নতুন করে কিছু দেখছি না, মনে হচ্ছে উই আর রিপিটিং দ্য সেম মিস্টেক। সো ইটস বিকামিং এ কাইন্ড অফ হোপলেস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আরও এই বিষয়ে আলোচনা করবো, আজকে আর সময় হবে না। থ্যাংক ইউ জানাব ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ হাসান ভাই, অ্যান্ড থ্যাংক ইউ প্রফেসর গোলাম এম মাতবর। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্তই।
আগামীকাল আবার দেখা হবে, বাট আমরা সতর্ক থাকবো এবং খেয়াল রাখবো যে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন যে উইদিন 24 আওয়ার্স উপসাগরীয় যুদ্ধের বড় ধরনের নাটকীয় পরিবর্তন ঘটতে পারে। সো আমরা একটা ওয়াচ করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।